বন্ধুরা, ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে একটা কথা জোর দিয়ে বলাই যায় যে পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, যতই শিক্ষিত সমাজের একটা ক্ষোভ এই শাসক দলের প্রতি জন্ম নিক না কেন, আলটিমেটলি ভোট ব্যাংকের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস খুব স্টেডি জায়গায় আছে। যেখানে দিল্লি দখলের লড়াই ছিল এবং তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে কিছুই করতে পারবে না, সেই নির্বাচনে যেখানে ৪২-এর মধ্যে ২৯টি আসন তারা জিতেছে, সেখানে যখন রাজ্যের ভোট হবে, বিধানসভা নির্বাচন হবে, তখন ২০২৬-এ তাদের ফলাফল যে আরও ভালো হবে সেই নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখন কি করে ফলাফল হচ্ছে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি ভোট ব্যাংকের রাজনীতিতে তৃণমূল খুব স্টেডি জায়গায় আছে। কিন্তু সত্যিই কি তারা খুব স্টেডি জায়গায় আছে রাজনৈতিকভাবে? কেন বলছি? জুলাই মাসে এমন একটা দুটো নয়, ছখানা ডেট আসতে চলেছে যেখানে কিন্তু শাসক দলের শিরে সংক্রান্তি অবস্থা হবে। এই ৬টি ডেটের মধ্যে একটি ডেটেও যদি শাসক দলের সঙ্গে ভাগ্যটি না থাকে, তাহলে কিন্তু গটিবাটি চাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই শাসক দল যাদেরকে এত স্টেডি লাগছে, এখন থেকেই মনে করা হচ্ছে ২০২৬-এর নির্বাচনটা কার্যত তারা জিতে নিয়েছে, চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কি না সেটা এই জুলাই মাসেই নিশ্চিত হয়ে যেতে পারে। এবং সেটা একটা দুটো নয়, ছটা ডেট রয়েছে। কেন বলছি, কোন ডেট বলছি এবং কোন ডেটে কী ধরনের কী হতে পারে, তার সম্পূর্ণ ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে ডেটটির কথা বলবো সেটা হচ্ছে 10th জুলাই, 10ই জুলাই, অর্থাৎ আজকে 6 তারিখ আর 4 দিনের মধ্যেই সে ডেটটি আসতে চলেছে। এই 10ই জুলাই কলকাতা হাইকোর্টে একটা অভূতপূর্ব মামলা হবে। যে মামলাটার শুনানি অলরেডি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কিন্তু সরাসরি অভিযোগ নিয়ে এসছেন এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি অসত্য ভাষণ করেছেন এবং সেই অসত্য ভাষণের মাধ্যমে রাজ্যপালের মহামহিম যে রাজ্যপাল রয়েছেন তার মানহানি করেছেন। এখন এই মামলায় যে একটা মেরিট রয়েছে সেটা বোঝা যাচ্ছে এই কারণেই, তার কারণ মুখ্যমন্ত্রীর হয়ে লড়াই করার জন্য তার যিনি ব্যক্তিগত আইনজীবী রয়েছেন তিনি তো এই মামলায় রয়েছেনই, তার পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি থাকছেন। এছাড়াও দুজন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল যারা কার্যত এই সরকারের উপর ক্ষোভ দেখিয়ে তাদের পদ ছেড়ে দিয়েছিলেন, সেই দুজনকেও কিন্তু নিজের হয়ে লড়ার জন্য উকিল হিসেবে অ্যাপয়েন্ট করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সব মিলিয়ে পরিষ্কার যে এই মামলাটা কিন্তু ফুৎকারে উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এই মামলায় হারলে বা জিতলে কিছুই এসে যাবে না এমন কিন্তু রাজনৈতিক জায়গায় নেই। এই মামলায় যদি হার হয় তাহলে কিন্তু জেল জরিমানা অনেক কিছুই হতে পারে, আর সেটা যদি হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর গদি ছাড়তে হতে পারে। আর একবার মুখ্যমন্ত্রীর গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে রাজনৈতিক ইকুয়েশন তৃণমূলের পক্ষে কতখানি থাকবে সেই নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা আছে এবং সেটা খোদ তৃণমূল নেত্রী বুঝতে পারছেন। তিনি যখনই শাসন ক্ষমতায় এসেছেন তখন একটা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যখন যাকে খুশি যা খুশি বলে দেন, সেটা দেশের প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বিরোধী দলের নেতারা হোক, সব কিছুই ঠিক ছিল। এমনকি তার দলের নেতারা রাষ্ট্রপতিকে অবধি অপমান করতে ছাড়েন না, মানহানি করেন। সেই সমস্ত জায়গা পেরিয়ে খোদ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতখানি অভিযোগ উঠেছে এবং সেই মামলার শুনানি কিন্তু 10ই জুলাই আছে। আর এই মামলায় যদি শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী না হতে পারেন, এই মামলাটাকে খারিজ করাতে না পারেন, তাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রীর গদি যেতে পারে এবং সেই মুখ্যমন্ত্রিত্বের গদি যদি একবার যায়, তাহলে সেই অবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে কতখানি গ্রিপ থাকবে পশ্চিমবঙ্গের উপরে, সেইটা নিয়ে কিন্তু জল্পনা বাড়তে শুরু করে দিয়েছে। 10ই জুলাই গেল। 10ই জুলাইয়ের পর নেক্সট যে ডেটটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে 13ই জুলাই। 13ই জুলাই কী রয়েছে? আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের এখনও বাকি থাকলেও 4টি আসন সেখানে কিন্তু বিধানসভা উপনির্বাচন হতে চলেছে এবং এই উপনির্বাচনের যে 4টি আসন রয়েছে তার মধ্যে 3টি আসনে লোকসভা আসনের ফলাফলের পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে একটি আসন যেখানে তৃণমূল এগিয়ে থাকলেও জয়ের ব্যবধানটা বা এগিয়ে থাকার ব্যবধানটা মাত্র 3,500 ভোট। এবং এই 4টি আসন দেখুন, বিধানসভার যখন উপনির্বাচন হয় বা যে কোনো এই রাজ্যে উপনির্বাচন হলে আমরা দেখেছি ফলাফল সাধারণত শাসক দলের পক্ষেই যায় এবং সেখানে ভোটের নামে যেটা হয় সেটাকে প্রহসন বলেই বলে থাকেন বিরোধীরা। সুতরাং এখানে ফল 4-0 হবে এবং যেটা বলা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের পর যে এখানে আর বিরোধী বলে কিছু নেই, বামফ্রন্ট কংগ্রেস অলমোস্ট শূন্য হয়ে গেছে, বিজেপির অবস্থানও ক্ষয়িষ্ণু। সুতরাং সেই জায়গা থেকে পুরো যে দুর্নীতির তদন্ত হচ্ছে বা দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে, সেটা অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রতিহিংসা। আলটিমেটলি সাপোর্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষেই রয়েছে।
এই জায়গা থেকে ওই 4টি আসনের ফলাফল যদি 4-0 তৃণমূল কংগ্রেস করতে না পারে, 2026-এর লড়াইয়ে বিরোধীরা কিন্তু নতুন করে অক্সিজেন পেতে শুরু করবেন। এবং 2024-এ ফলাফল যাই হোক না কেন, 2026-এর লড়াইটা সম্পূর্ণ অন্য, এবং তার আগে অনেক ইকুয়েশন চেঞ্জ হতে পারে। এবং 2026-এ কিন্তু 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ে নামতে হচ্ছে, এবং সেই লড়াইয়ের ময়দানে তাকে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিকড় থেকে বিচ্ছিন্ন করা যায়, এই বার্তা কিন্তু 13ই জুলাই চলে আসতে পারে যদি ফলাফলটা তৃণমূল কংগ্রেস 4-0 করতে না পারে। তারা দল ভাঙাচ্ছে, ভোটের পর বিজেপি কর্মীরা হীনমন্যতায় ভুগছেন। অন্যদিকে যারা বিরোধী মনোভাবাপন্ন ভোটার, তারা কতখানি এনথুজিয়াস্টিক হয়ে ভোট দেবেন। এবং সবথেকে বড় কথা, উপনির্বাচন, সেখানে ভোটটা ভোটের মতো হবে নাকি লুটপাটের ভোট হয়ে প্রহসন হবে, সেগুলো তো প্রশ্ন আছে। কিন্তু এত সব কিছু ফ্যাক্টর পজিটিভ থাকা সত্ত্বেও যদি 4-0 করতে না পারে, সেখানে বিজেপি যদি আসন বার করে নেয়, বিরোধীরা যদি আসন বার করে নেয়, তাহলে তাহলে কিন্তু 2026-এর জন্য বার্তাটা এখান থেকেই নতুন করে দেওয়া শুরু হবে, এবং সেই দিন থেকেই কিন্তু বিরোধীদের ঘুরে দাঁড়িয়ে লড়াই করাটা আরও জোরদার, আরও পাকাপোক্ত হবে। এবং যারা কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন বিরোধী রাজনীতির উপর, তাদের কিন্তু নতুন করে মনোবল বাড়বে, যেটা নিঃসন্দেহে মাথা ব্যথা এবং আগামী দিনে রাজনৈতিক চাপ তৃণমূল কংগ্রেসের উপর বাড়াবে। 13ই জুলাইয়ের পর যেটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে, সেটা হচ্ছে 15ই জুলাই। 15ই জুলাই আপনারা জানেন ডিএ মামলা আছে সুপ্রিম কোর্টে, বারবার এই মামলা পিছোচ্ছে, এবং শেষ পর্যন্ত 15ই জুলাই শুনানি হবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ আছে। যদি শুনানি না হয় তাহলে বেঁচে গেল তৃণমূল কংগ্রেস, কিন্তু যদি শুনানি হয় তাহলে তাহলে কিন্তু কপালে শনি নাচতে পারে। কেননা ডিএ মামলায় এখনও অবধি মোট 7টা কোর্টে 7বার মামলা হয়েছে, এবং তার মধ্যে প্রথম যে মামলাটা, সেই মামলাটি বাদ দিয়ে প্রতি 6টি মামলাতেই প্রতিটি ক্ষেত্রে হার হয়েছে রাজ্য সরকারের। এবং ডিএ যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, এবং সেই ডিএ পয়সা এই রাজ্য সরকারের মিটিয়ে দেওয়া উচিত, এই 6টি মামলাতেই সেই রায় হয়েছে। এসএলপি যে করা হয়েছে, সেই এসএলপিটাই অ্যাকসেপ্টেড হওয়ার কথা ছিল না, এবং সেটা অ্যাকসেপ্ট হওয়ার পর যেহেতু শুনানি হচ্ছে না, এই সরকার বেঁচে রয়েছে। কিন্তু যেদিনকে যে মুহূর্তে এই মামলা শুনানি হবে, বিশেষজ্ঞ মহল, আইনজীবী মহল, তারা কিন্তু একটা কথাই বলছে যে এই এসএলপিতে হার হওয়াটা রাজ্য সরকারের সময়ের অপেক্ষা। সেই জন্যই তারা সময় নষ্টের খেলা করছে, এবং সেখানে সুপ্রিম কোর্টে কোন খেলা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, যদি সেখানে শুনানি হয় তাহলে কিন্তু আলটিমেটলি রায়টা এটাই আসতে পারে যে না, রাজ্য সরকারকে এই ডিএর পয়সা মিটিয়ে দিতে হবে। এবং আসার প্রথম দিন থেকে যে পরিমাণ এই সরকার ডিএ মেরেছে, সেই সমস্ত ডিএ যদি মিটিয়ে দিতে হয় তাহলে তো ছেড়েই দিন, সেটা যদি সুদ সমেত দিতে হয় সেটা তো ছেড়েই দিন। বর্তমানে যে পরিমাণ ডিএটা বাকি আছে সেটাও যদি দিতে হয়, যে অর্থনৈতিক ধাক্কা নেমে আসবে, তাতে দুটো জিনিস হতে পারে। এক, এই সরকারটা দেউলিয়া ঘোষণা করে দিতে পারে নিজেকে, আর দুই, এখানে যেসব খেলা মেলা ভাতা ভিক্ষা চালিয়ে ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে, ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু যে প্রকল্প রয়েছে, সেগুলো সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। এই দুর্গাপুজোর অনুদান, ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আর সেইগুলো যদি বন্ধ হয়ে যায়, মহিলা ভোট যদি সরে যায়, এই ক্লাবগুলো যদি নির্বাচনের সময় পাশে না থাকে, তাহলেও কিন্তু নির্বাচনে একটা ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 15ই জুলাইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেদিনকে কিন্তু রাজ্য সরকারের উপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা নেমে আসবে কিনা, যে ডিএটা মেরে দিয়ে নিজেদের ভোট কিনে একটা রাজনৈতিক জায়গাটা টিকিয়ে রেখেছে, সেই জায়গাটা গঙ্গায় ভেসে যাবে কিনা, সেইটা কিন্তু এই 15ই জুলাই ডিসাইড হয়ে যাবে। আবার 15ই জুলাইয়ের ঠিক পরের দিন 16ই জুলাইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন 16ই জুলাই গুরুত্বপূর্ণ? আপনারা জানেন যে নির্বাচন চলাকালীনই কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছিল, এবং সেই রায়ে দেখা গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক যারা জুয়া চুরি করে চাকরি পেয়েছেন বলে মনে করা হচ্ছে, এবং তাদের চাকরি খারিজের কথা বলে দেওয়া হয়েছিল। এবং সেটা এসএসসি কর্তৃপক্ষ বা এদের গাফিলতির জন্যই কিন্তু যোগ্য অযোগ্য বিভাজনটা করা যায়নি, ফলে এদের সবাইকে চাকরি থেকে বিতাড়িত করা হবে। এবং শুধু বিতাড়িত করা হবে না, এদের যে বেতন রয়েছে, এতদিন যা বেতন পেয়েছে, সেটা সুদ সমেত বার্ষিক একটা সুদ ধার্য করে দেওয়া হয়েছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এখন 16ই জুলাই কিন্তু সেই নিয়ে শুনানি রয়েছে, এবং সেইখানে যদি ভার্ডিক্ট এসে যায় যে যেটা হাইকোর্ট রায় দিয়েছিল সেটাই সঠিক, সেই রায়টাই থেকে দিতে হবে, দুটো জায়গায় অভিঘাত নেমে আসবে।
এক, এই ২৬,০০০ শিক্ষক তাদের চাকরি যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার যে রাজনৈতিক ভূমিকম্প হবে সেটা তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে না। অন্যদিকে যেহেতু ২৬,০০০ চাকরি যাচ্ছে এবং তাদের বেতন ফেরত দিতে হচ্ছে এবং এটা ঘুষ দিয়ে চাকরি হয়েছে, ফলে যে নেতাদের ঘুষ দিয়ে তারা চাকরিটা পেয়েছিল এখন বেতনের টাকা ফেরত দিতে হলে একেকজনকে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা করে ফেরত দিতে হবে। সেই জায়গায় তারা কি এত সহজে সেই সব নেতাদের ছেড়ে দেবেন? এবং তার অভিঘাত কিন্তু কালীঘাট অবধি পৌঁছে যেতে পারে এবং সেইটা যদি হয়, একদিকে রাজনৈতিকভাবে একদিকে সামাজিকভাবে অনেকে কিন্তু অনেক বড় সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছু ঘটনা ঘটতে পারে এবং ২৬,০০০ চাকরি যাচ্ছে, ফলে দুর্নীতির বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার গল্পটা তৃণমূল কংগ্রেস কুমিরছানা দেখানোর মতো চালিয়ে রাজ্যটাকে চালাচ্ছিল, সেই জায়গাতেও কিন্তু বড় ধাক্কা নেমে আসতে পারে। ফলে একদিকে সামাজিক অভিঘাত থাকবে, একদিকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকবে, প্রতিঘাত থাকবে এবং তার পাশাপাশি ২৬,০০০ জনের চাকরি যাচ্ছে, দুর্নীতি নিয়ে কিন্তু বিরোধীরা নতুন করে কোমর বাঁধতে পারেন। ফলে সব মিলিয়ে ১৬ই জুলাইটাও কিন্তু শাসক দলের কপালে শনি নাচার মতো অপেক্ষা করছে। এরপরে যে গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে ২১শে জুলাই। দেখুন, ২১শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই বার্ষিক সমাবেশ, যেটা হয় শহীদ দিবস বলেন, যদিও সেখানে শহীদ দিবসের বদলে আজকাল ডিম ভাত আর পাগলু ডান্সই চলে বলে বিরোধীরা অভিযোগ করে থাকেন। যাই হোক, ২১শে জুলাইটা এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এবারে কিন্তু ২১শে জুলাইটা তাদের ভিড় দেখানোর, তাদের সঙ্গে কত জনসমর্থন রয়েছে সেইটা দেখানোর জায়গা, কিন্তু সেখানে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ২১শে জুলাইয়ের ভিড়টা দেখাতে পারবে কি সেটা নিয়ে প্রশ্ন দেখাচ্ছে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, এই যে হকারদের উচ্ছেদ চলছে, গরিবের পেটে লাথি মারা চলছে, এই যে শহরতলির যে ভোট ব্যাংক রয়েছে তারা কতখানি স্বতঃস্ফূর্ত হয়ে এখানে আসবেন বা আসতে দেবেন, এরাই কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু সভা ভরাতেন। সেই জায়গাটা যদি শহরতলির মানুষই না আসেন, এই হকার শ্রেণী যারা রয়েছে তাদের পরিবার যদি না আসে, তাহলে ভিড় অনেকটা ফ্যাকাশে লাগবে। অন্যদিকে এই নির্বাচনী সাফল্য পাওয়ার পরও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় এই ২১শে জুলাই নিয়ে পরপর মিছিল হচ্ছে, একদল অপর দলকে চোর বলছে, একটা তরুণ গোষ্ঠী রয়েছে তারা বসে গেছে, তারা অ্যাক্টিভ হচ্ছে না, একটা সিনিয়র গোষ্ঠীদের কার্যত দেখানোর চেষ্টা হচ্ছে যে আমরা ছাড়া তোমরা কিছু না। এই যে টাসেলটা চলছে, এই টাসেলের ফলে শেষ পর্যন্ত ভিড়টা কি করতে পারবে? এবং যেহেতু এত বড় জয় হয়েছে, এরপর যদি সত্যিই ২১শে জুলাইয়ে সেই ভিড়টা না করতে পারে, তৃণমূল কংগ্রেসের সভা যদি ফাঁকা থাকে, তাহলেও কিন্তু বিরোধীরা নতুন করে সেখানে অক্সিজেন পাবে এবং শাসক দলের যে ফাটলটা আছে সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে শাসক দলকে কোণঠাসা করা এবং ২৬-এর জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া, সেটার জন্য কিন্তু নতুন মনোবল পাবে। ফলে ২১শে জুলাই এবছরের কিন্তু তৃণমূলের জন্য স্পেশাল হতে চলেছে। সেখানে গত সমস্ত বারের রেকর্ড কিন্তু ছাপিয়ে যেতে হবে, কিন্তু এত কিছু সমস্যা ছাপিয়ে সেটা কি আলটিমেটলি করতে পারবে? করতে না পারলে রাজনৈতিকভাবে রীতিমতো দুঃখ আছে, সেটাও কিন্তু সকলে বলতে শুরু করেছেন। আর এরপর একদম শেষ ডেট যেটা আসছে সেটা সবথেকে মারাত্মক হতে পারে, সেটা হচ্ছে ৩০শে জুলাই। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একটি মামলা চলছে এবং শাসক দলের অন্যতম শীর্ষ নেতার নাম সেই মামলায় জড়িয়ে আছে এবং বারবার বিচারপতি যেটা ইঙ্গিত দিচ্ছেন যে এখনও অবধি ইডি সিবিআই যে তথ্য তুলে এনেছে, যে রিপোর্ট জমা করেছে হাইকোর্টে, সেখানে কিন্তু বিশাল পরিমাণ টাকার একটা দুর্নীতি হয়েছে এবং সেইগুলো সিজিংয়ের ব্যাপার চলছে, কিন্তু যে টাকাটা বা যে সম্পত্তিটা অ্যাটাচ করা হয়েছে সেখানে মূল যে দুর্নীতি সেই তুলনায় কিন্তু খুব কম এবং যাদের নাম জড়িয়েছে, যে পরিবারের নাম জড়িয়েছে, যাদের যাদের গুরুত্বপূর্ণ নামগুলো সেখানে রয়েছে, তাদের যে ইনকামের সোর্স সেটা কি বার করতে পেরেছে? এই নিয়ে কিন্তু ৩০শে জুলাই একটা আলটিমেটাম দেওয়া আছে, সেদিনকে কিন্তু ফাইনাল হিয়ারিং, ফাইনাল ভার্ডিক্টের জায়গা কিন্তু চলে যেতে পারে এবং সেখানে যদি যেটা যেটা রিপোর্টে ইঙ্গিত আসছে, নাম করা হচ্ছে না তদন্তের স্বার্থে, কিন্তু সকলেরই বুঝতে অসুবিধা হচ্ছে না যে কার দিকে ইঙ্গিত বা কোন পরিবারের দিকে ইঙ্গিতটা হচ্ছে। সেখানে যদি বড় কোনো সিদ্ধান্ত হয়, সেখানে গ্রেপ্তারি যদি হয়, সেখানে যদি সমস্ত কিছু অ্যাটাচমেন্টের ব্যবস্থা হাইকোর্ট করে দেয়, তাহলে তাহলে সেটা নিয়ে হয়তো সুপ্রিম কোর্টে মামলাটা যাবে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা গেলেও সেই দিনকের যে যে পরিস্থিতি হবে, যে উত্তাল জায়গাটা তৈরি হবে, বিশেষ করে ভার্ডিক্ট এসে গেলে, একজন অপরাধী বলে প্রমাণিত হয়ে গেলে, সেখানে কিন্তু নতুন করে একটা ইস্যু তৈরি হতে পারে। ফলে জুলাই মাসটা শাসক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছখানা ডেট আছে এবং কোন ডেটে কি হতে পারে সেটা আপনাদের বিস্তারিত বললাম। প্রত্যেকটা দিনই কিন্তু ইম্পর্টেন্ট এবং এর মধ্যে একটি রায়, একটি ঘটনাও যদি শাসক দলের বিপক্ষে যায়, রাজনৈতিকভাবে কিন্তু তাদের একটা কিন্তু উল্টো যাত্রার জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন। ফলে জুলাই মাসটা এই শাসক দলের জন্য কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ। ভাগ্য একদিন আধদিন সাথ দিতে পারে, কিন্তু ছদিনই কি দেবে? সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে। আর সেটা যদি না দেয়, তাহলে কি
শাসক দল যতই 2024-এর লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে নিজের কনফিডেন্ট দেখানোর চেষ্টা করুক, আল্টিমেটলি সেই জায়গাটা থাকবে কি? সেই প্রশ্নটাও কিন্তু বড় করে দেখা দিচ্ছে। আপনাদের কি মনে হয় এই 6টি দেতের মাহাত্ম্য তৃণমূল কংগ্রেস এবার হাড়ে, হাড়ে বুঝতে পারবে? নাকি যে স্লোগান তারা দেয় খেলা হবে, সেই খেলা, সেই সেটিং, সেই সমস্ত কিছু করে সামহাউ 6টি ডেটেই তারা ম্যানেজ করে নেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।